সন্ধ্যা ঠিক ৭টা, যখন পুরো জয়পুর ট্রাফিকের শোরগোল, হর্নের আওয়াজ আর ধোঁয়ায় ভরা বাতাসে ডুবেছিল, তখনই সাঙ্গানের ফ্লাইওভারের নিচে হঠাৎ একটি যন্ত্রণাদায়ক আর্তনাদ ধ্বনিত হল। সাহেব, মারবেন না, আমি কিছু করিনি। পরের মুহূর্তেই একজন বৃদ্ধ সবজি বিক্রেতা রাস্তায় পড়ে গেল। তার ঝুড়ি থেকে টমেটো, আলু আর কাঁচা লঙ্কা পুরো রাস্তায় ছড়িয়ে পড়ল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সব দেখছিল, কিন্তু কারও এগিয়ে আসার সাহস ছিল না, কারণ তাকে মারধর করা ব্যক্তিটি কোনো গুন্ডা ছিল না, বরং খাঁকি উর্দি পরা থানা ইনচার্জ ইন্সপেক্টর দেবেন্দ্র চৌহান ছিল। তার হাতে লাঠি ছিল আর মুখে এমন অহংকার যেন পুরো এলাকাটি তারই জমিদারি। সে বৃদ্ধের ঘাড় ধরে তাকে রাস্তায় টেনে হিচড়ে বলল, হপ্তা দিবি না আর এখানে দোকান লাগাবি? আমাকে আইন শেখাবি? বৃদ্ধ কাঁপতে কাঁপতে হাত জোর করে বলতে লাগল, সাহেব, মেয়েটা অসুস্থ, এবার টাকাগুলো ওষুধের পেছনে খরচ হয়ে গেছে, দয়া করে দুদিনের সময় দিন। কিন্তু দেবেন্দ্রর চোখে এক বিন্দু দয়া ছিল না। সে বৃদ্ধের পকেট থেকে দুমড়ানো মুচড়ানো নোটগুলো বের করল, গুনল এবং তার মুখের ওপর ছুঁড়ে মারল। এতটুকুতে কি হবে? এই রাস্তায় যদি শ্বাস নিতে হয় তবে টাকা দিতে হবে। পাশে দাঁড়িয়ে থাকা সেপাইরা জোরে জোরে হাসতে লাগল। পুরো ফ্লাইওভার তখন আতঙ্কের নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। ঠিক সেই ভিড়ের মাঝে একটু দূরে একটি মহিলা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। সে একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিল, মাথায় ঘোমটা ছিল, হাতে ছিল একটি পুরনো ঝাড়ু আর লোহার বালতি। মুখে সামান্য ধুলো লেগেছিল, যেন কোনো কলোনিতে সাফাইয়ের কাজ করে। তাকে দেখে যে কেউ এটাই বলতো যে সে একজন সাধারণ সাফাই কর্মচারী, কিন্তু সত্যটা ছিল অন্য কিছু। তার চোখগুলো ক্রমাগত প্রতিটি মুখ, প্রতিটি নড়াচড়া আর প্রতিটি শব্দ রেকর্ড করছিল। সেই মহিলাটি ছিল এসিপি অদিতি রানা, জয়পুর ক্রাইম ব্রাঞ্চের সবথেকে তেজস্বী আর সৎ মহিলা অফিসার। গত ৩ মাস ধরে শহরে অনবরত অভিযোগ আসছিল যে সাঙ্গানের আর তার আশেপাশের এলাকায় পুলিশ আর স্থানীয় নেতাদের একটি বড় চক্র গরিবদের কাছ থেকে তোলাবাজি করে। যে টাকা দেয় না তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, অথবা সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কিন্তু কেউ খোলাখুলি সাক্ষ্য দিতে প্রস্তুত ছিল না, কারণ মানুষ আইনকে নয় বরং আইন রক্ষাকারীদের ভয় পেতে শুরু করেছিল। আর আজ অদিতি নিজে সেই ভয়ের সত্যটা দেখতে ময়দানে নেমেছিল। সে মাথা নিচু করল আর ঝাড়ু নিয়ে রাস্তার ধারে সাফাই করতে লাগল। তখনই এক সেপাইয়ের নজর তার উপর পড়ল। এই, নতুন এসেছিস নাকি? অদিতি গ্রামের মহিলার মতো ধীর গলায় উত্তর দিল, জি সাহেব, নগর নিগম থেকে পাঠিয়েছে। সেপাইটি তার কাছে এলো, তার চোখে নোংরা চাউনি ছিল। সে বলল, নগর নিগম থেকে পাঠিয়েছে নাকি অন্য কোনো কাজের জন্য? পাশে দাঁড়িয়ে থাকা 2 কনস্টেবল হেসে উঠল। অদিতি চোখ নিচু করে নিল, কিন্তু ভেতরে তার রক্ত ফুটছিল। তখনই দেবেন্দ্র চৌহানের নজরও তার উপর পড়ল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার ভারী জুতোর আওয়াজ শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আরও ভয় পেয়ে গেল। দেবেন্দ্র তার চারপাশ ঘুরে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। আগে তো তোকে কখনো এখানে দেখিনি। অদিতি মাথা নিচু করে বলল, জি সাহেব, আজ প্রথম দিন। দেবেন্দ্র হালকা হাসল আর বলল, প্রথম দিন হলে নিয়মগুলো জেনে নে। সে অদিতির খুব কাছে ঝুঁকে গেল। এখানে কাজ করার জন্য ট্যাক্স লাগে। অদিতি ভয় পাওয়ার অভিনয় করে জিজ্ঞেস করল, কত সাহেব? দেবেন্দ্র তার থুতনি চেপে ধরল এবং বলল, টাকা দিয়েও কাজ চলে, আবার টাকা ছাড়াও। পাশে দাঁড়িয়ে থাকা সেপাইরা আবার বিশ্রীভাবে হেসে উঠল। অদিতির আঙুলগুলো বালতির হ্যান্ডেলে শক্ত হয়ে চেপে বসল। এক মুহূর্তের জন্য তার মনে হল যে এখনই এই অভদ্র ইন্সপেক্টরের হাত ভেঙে দেয়, কিন্তু সে নিজেকে সামলে নিল। এখন নয়, তাকে পুরো চক্রটিকে ধরতে হবে। তখনই রাস্তার অন্য দিক থেকে এক মহিলা দৌড়ে এলো। তার চোখে জল ছিল। সে বলল, সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন, উনি কিচ্ছু করেননি। দেবেন্দ্র তাকে দেখামাত্রই রাগে গর্জে উঠল, আবার এসছিস তুই? সেই মহিলাটি কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল। সাহেব, উনি রিকশা চালান, বাচ্চারা না খেয়ে মরে যাবে। পরের মুহূর্তেই দেবেন্দ্র তাকে এক জোরে লাথি মারল। মহিলাটি রাস্তায় আছড়ে পড়ল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেঁপে উঠল। অদিতির চোখের রাগের আগুন জ্বলে উঠল। তার কানে নিজের ছোটবেলার আওয়াজগুলো বাজতে লাগল,
সেই রাত যখন তার বাবা, যিনি নিজে একজন সৎ হেড কনস্টেবল ছিলেন, দুর্নীতিগ্রস্ত পুলিশদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, এবং পরদিন সকালে তার লাশ পাওয়া গিয়েছিল। তখন অদিতির বয়স ছিল মাত্র ১৪ বছর। সেদিনই সে শপথ নিয়েছিল যে হয় সিস্টেম বদলাবে অথবা সে নিজে শেষ হয়ে যাবে। দেবেন্দ্র সেই ক্রন্দনরতা মহিলার চুল ধরে তাকে টেনে হিঁচড়াল এবং বলল, তোর লোককে বলে দিস, কালকের মধ্যে ৫০০ টাকা না দিলে এনকাউন্টারে উড়িয়ে দেব। মহিলাটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। অদিতি এখন নিজেকে খুব কষ্টে সামলাচ্ছিল। তখনই তার কানে একটি ধীর আওয়াজ ভেসে এল, ম্যাম, কন্ট্রোল রাখুন, পুরো টিম আশেপাশেই আছে। এই আওয়াজটি ইন্সপেক্টর কবির শেখাওয়াতের ছিল, যে একটু দূরে চায়ের দোকানে সাধারণ মানুষ সেজে বসে সব দেখছিল। অদিতি দীর্ঘশ্বাস নিল এবং আবার মাথা নিচু করে নিল। কিন্তু তখনই দেবেন্দ্র হঠাৎ তার খুব কাছে চলে এলো। সে অদিতির হাত ধরে ফেলল। তুই খুব শান্ত থাকিস তো? অদিতির বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। দেবেন্দ্র তার চোখের দিকে তাকিয়ে বলল, সাফাইওয়ালি তো মনে হচ্ছে না। পুরো পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সেপাইরাও এখন গভীরভাবে অদিতিকে লক্ষ্য করতে লাগল। অদিতি ভয় পাওয়ার অভিনয় করে বলল, গরিব মানুষ সাহেব, ভয়ের চোটে বেশি কথা বলি না। দেবেন্দ্র কয়েক সেকেন্ড তাকে খুঁটিয়ে দেখল, তারপর হঠাৎ হেসে উঠল। ভয় পাওয়া ভালো। সে জোর করে অদিতির হাতে একটি ৫০০ টাকার নোট গুঁজে দিল। আজ রাতে ডিউটি শেষ হওয়ার পর এখানেই থাকবি, বুঝেছিস? তার চোখে নোংরা উদ্দেশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। অদিতি মাথা নিচু করে নিল, কিন্তু ভেতরে এক তুফান শুরু হয়ে গিয়েছিল। সে এখন নিশ্চিত হয়েছিল যে এটি শুধু ঘুষের খেলা নয়, এর পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে। তখনই সামনে একটি কালো স্করপিও এসে থামল। গাড়ি থেকে সাদা কুর্তা পরা এক ব্যক্তি নামল। তাকে দেখা মাত্রই দেবেন্দ্র সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নমস্তে বিধায়কজি। অদিতির দৃষ্টি প্রখর হল। সেই লোকটি ছিল স্থানীয় বিধায়ক রাঘব ভাটি। জয়পুরের রাজনীতির বড় নাম। তার হাত সরাসরি মন্ত্রীদের পর্যন্ত ছিল। রাঘব ধীর গলায় জিজ্ঞেস করল, আজ কত কালেকশন হল? দেবেন্দ্র হাসল, প্রায় ৬০। রাঘবের মুখ শক্ত হয়ে গেল। ব্যাস, স্যার, মিডিয়াবাজরা ঘুরছিল। রাঘব সিগারেট ধরাল। ভয় পাবি তো না খেয়ে মরবি। দুজনেই হাসতে লাগল। অদিতির শাড়িতে লাগানো মাইক্রো ক্যামেরা প্রতিটি মুখ রেকর্ড করছিল। কিন্তু তখনই রাঘবের নজর হঠাৎ অদিতির ওপর পড়ল। সে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল এবং তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অদিতির শ্বাস সামান্য দ্রুত হল। রাঘব তার সামনে এসে থামল। নতুন নাকি? দেবেন্দ্র হেসে বলল, নগর নিগমের, গরিব। রাঘব অদিতির মুখের কাছে হাত নিয়ে এসে বলল, মুখটা তো গরিবদের মতো মনে হচ্ছে না। অদিতির ভেতরে বিপদের ঘণ্টা বাজতে শুরু করল, কিন্তু সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। সাহেব, কাজ দরকার ছিল, তাই এখানে চলে এসেছি। রাঘব কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর হাসল। কাজ পাবি, যদি অনুগত থাকিস তো। তখনই হঠাৎ রাস্তায় হুড়োহুড়ি শুরু হয়ে গেল। একটি ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে এলো। সাহেব, ছেড়ে দিন আমার দাদাকে, ও মরে যাবে। দুজন সেপাই এক যুবককে টেনে হিঁচড়ে নিয়ে আসছিল। তার মুখ রক্তে ভেজা ছিল। দেবেন্দ্র গর্জে উঠল, মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল শালা! ছেলেটি কাঁদতে লাগল। দাদা কিছু করেনি। দেবেন্দ্র যুবকটির পেটে এক লাথি মারল। যুবকটি যন্ত্রণায় রাস্তায় পড়ে গেল। অদিতির চোখ লাল হয়ে গেল। এখন তার পক্ষে নিজেকে আটকানো মুশকিল হচ্ছিল। কিন্তু তখনই কবিলের আওয়াজ আবার তার কানে এলো, ম্যাম, এখন নয়, আমাদের বড় নামগুলো দরকার। অদিতি চোখ বন্ধ করে নিজেকে সামলাল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আহত যুবকটির নজর অদিতির উপর পড়ল। সে খুব ধীর গলায় বলল, ম্যাডাম, বাঁচিয়ে নিন। অদিতি ১ সেকেন্ডের জন্য জমে গেল। তার পরিচয় কি প্রকাশ হয়ে গেছে? দেবেন্দ্র সঙ্গে সঙ্গে ঘুরল। কি বললি রে? পুরো ফ্লাইওভার যেন হঠাৎ শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে গেল। যুবকটি ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। কিন্তু এখন দেবেন্দ্রের চোখ সরাসরি অদিতির উপর আটকে ছিল। সন্দেহ প্রথমবার তার মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে অদিতির দিকে এগিয়ে এলো এবং পরের মুহূর্তেই সে তার শাড়ির আঁচল ধরে ফেলল। তার গলা এখন অত্যন্ত ভয়ানক হয়ে গিয়েছিল। সত্যি করে বল, তুই কে? দেবেন্দ্র চৌহানের আঙুলগুলো অদিতির শাড়ির আঁচলে শক্ত হয়ে চেপে বসল। পুরো সাঙ্গানের ফ্লাইওভার যেন হঠাৎ শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে গেল। রাস্তায় চলতে থাকা গাড়িগুলোর শব্দ তখনও ছিল, হর্ন তখনও বাজছিল, কিন্তু সেই মুহূর্তে অদিতি শুধু দেবেন্দ্রের চোখে নামতে থাকা সন্দেহ দেখতে পাচ্ছিল।
তার হাতের মুঠো ধীরে ধীরে আরও শক্ত হতে থাকল। সত্যি করে বল, তুই কে? তার গলায় এখন রাগের চেয়ে বেশি বিপদ ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সেপাইরাও সতর্ক হয়ে গিয়েছিল। কেউ ধীরে ধীরে নিজের বন্দুকের পজিশন ঠিক করল, তো কেউ অদিতিকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগল। অদিতি ভেতরের তুফানকে চেপে রাখল এবং কাঁপতে থাকা গলায় বলল, সাহেব, আমি গরিব মহিলা, সাফাইয়ের কাজ করি। কিন্তু দেবেন্দ্রের চোখে কোনো বিশ্বাস ছিল না। সে এক ঝটকায় তার আঁচল টানল। অদিতি এক কদম পিছিয়ে টাল সামলাল। তার কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু চিকচিক করতে লাগল, কিন্তু মুখে সে একই রকম ভয় বজায় রাখল। তখনই পেছন থেকে বিধায়ক রাঘব ভাটি হাসতে হাসতে বলল, আরে দেবেন্দ্র, তুইও না সব মহিলার মধ্যে গোয়েন্দা খুঁজতে থাকিস। পাশে দাঁড়িয়ে থাকা সেটাইরা হালকা হাসল, কিন্তু দেবেন্দ্র তখনও শান্ত হল না। সে অদিতির হাতগুলো খুঁটিয়ে দেখল। এই হাতে তো শ্রমিকের চিহ্ন নেই। অদিতির বুক এক মুহূর্তের জন্য দ্রুত স্পন্দিত হল। সে বুঝে গেল যে এখন সামান্য ভুল তার পুরো পরিচয় ফাঁস করে দিতে পারে। তখনই হঠাৎ রাস্তার অন্যদিকে কোনো গণ্ডগোল হল এবং রাঘব ভাকি বলল, একে যেতে দে দেবেন্দ্র, দেরি হয়ে যাচ্ছে। দেবেন্দ্র কিছুক্ষণ তাকে খুঁটিয়ে দেখল, তারপর ধীরে ধীরে হাসল, কিন্তু সেই হাসিতে বিপদ ছিল। সে বলল, যা, কিন্তু রাতে এখানেই তোকে পাবো আমি। যদি না পাই না, তবে পুরো শহর খুঁজে বের করব তোকে। অদিতি মাথা নিচু করল এবং সেখান থেকে ধীরে ধীরে হাঁটতে লাগল, কিন্তু তার কান পুরোপুরি সতর্ক ছিল। সে অনুভব করতে পারছিল যে দেবেন্দ্রের নজর তখনও তার পিঠের ওপর আটকে ছিল। সে ফ্লাইওভার থেকে একটু দূরে গিয়ে একটি বন্ধ দোকানের পিছনে দাঁড়াল। পরের মুহূর্তেই তার কানে ইন্সপেক্টর কবিরের আওয়াজ এলো, ম্যাম, আপনি ঠিক আছেন? অদিতি দীর্ঘশ্বাস নিল। আপাতত হ্যাঁ, কিন্তু দেবেন্দ্রর সন্দেহ হয়ে গেছে। কিছুক্ষণ পর একটি পুরনো ডেলিভারি ম্যান তার কাছে এসে থামল। কবির দ্রুত বাইরে এলো। ম্যাম, এখন এখানে থাকা বিপদমুক্ত নয়। অদিতি তৎক্ষণাৎ শাড়ির ভেতরে লুকিয়ে রাখা মাইক্রো ক্যামেরা বের করল এবং সেটি কবিরের হাতে দিল। সে বলল, এতে বিধায়ক রাঘব আর দেবেন্দ্র দুজনের কথোপকথন রেকর্ড হয়েছে। কিন্তু এটি কেবল শুরু, আমাকে এদের পুরো নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছতে হবে। কবির চিন্তিত গলায় বলল, ম্যাম, এরা অনেক বড় খেলায় মেতেছে, ওপর পর্যন্ত এদের হাত আছে। অদিতির চোখ শক্ত হয়ে গেল। খেলা যত বড় হবে, পতনও তত বড় হবে। ঠিক সেই সময় তার ফোন ভাইব্রেট হল। স্ক্রিনে একটি অজানা নম্বর জ্বলছিল। অদিতি কল রিসিভ করল। অন্য প্রান্ত থেকে কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের আওয়াজ এলো। তারপর একটি ভারী আওয়াজ শোনা গেল। খুব সাহসী হওয়ার চেষ্টা করছ এসিপি আদিতি রানা? অদিতির চোখ সরু হয়ে গেল। কে? অন্য প্রান্ত থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। যে খেলায় ঢুকেছ তাতে মানুষ বেঁচে ফেরে না। কল কেটে গেল। কিছুক্ষণের জন্য পরিবেশ পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। কবির ঘাবড়ে গিয়ে বলল, ম্যাম, আপনার পরিচয় ফাঁস হয়ে গেছে। অদিতির চোখে এখন আর ভয় ছিল না, ছিল শুধু রাগ। সে বলল, তার মানে আমরা সঠিক পথেই আছি। ওদিকে ঠিক সেই সময় সাঙ্গানেরের ফ্লাইওভারের নিচে দেবেন্দ্র চৌহান তখনও দাঁড়িয়েছিল। তার মুখে অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। রাঘব ভাটি সিগারেটে এক লম্বা টান দিয়ে জিজ্ঞেস করল, কি হল? দেবেন্দ্র ধীর গলায় বলল, কিছু একটা গণ্ডগোল আছে ওই মহিলাটির মধ্যে। রাঘব হেসে বলল, তোর সব জায়গায় সন্দেহ কেন হয়? কিন্তু তখনই এক সেপাই দৌড়াতে দৌড়াতে এলো। স্যার, বিপদ হয়ে গেছে। দেবেন্দ্র সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরল। কি হয়েছে? সেপাইটি হাঁপাতে হাঁপাতে বলল, যে ছেলেটি ভিডিও বানাচ্ছিল সে পালিয়ে গেল। দেবেন্দ্রর চোখে আগুন জ্বলে উঠল। রাগে সে পাশে দাঁড়িয়ে থাকা বাইকে সজোরে লাঠির ঘা মারল। শালা, পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজো, ওকে জ্যান্ত চাই আমার। ওদিকে অদিতি আর কবির তখন ক্রাইম ব্রাঞ্চের গোপন সেফ হাউসে পৌঁছে গিয়েছিল। ছোট একটি ঘর, দেওয়ালে মানচিত্র, অনেকগুলো ফাইল এবং সামনে লাগানো স্ক্রিনে শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ চলছিল। অদিতি চেয়ারে বসল এবং রেকর্ডিং দেখতে লাগল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে দেবেন্দ্র গরিবদের কাছ থেকে টাকা আদায় করছিল, বিধায়ক রাঘব কালেকশনের হিসেব নিচ্ছিল এবং পুলিশেরা প্রকাশ্যে গুন্ডাদের সাথে মদ খাচ্ছিল। কবির বলল, ম্যাম, এতটুকু প্রমাণই যথেষ্ট। কিন্তু অদিতি মাথা নাড়ল, না, এখন নয়, এরা শুধু নিচের তলার লোক, আসল খেলা তো ওপরে বসে চলছে। তখনই দরজা খুলল এবং একজন বয়স্ক লোক ভেতরে এলো। তার মুখটা ভয়ে ফ্যাকাশে ছিল। কবির আস্তে করে বলল, ম্যাম, এই সেই লোক যে আগে এই গ্যাংয়ের হয়ে কাজ করত।
অদিতি তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। বয়স্ক লোকটি কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি জানেন না এরা কতটা ভয়ঙ্কর। অদিতি শান্ত গলায় বলল, যা জানো সব বলো। বৃদ্ধ লোকটি জল খেল এবং তারপর ধীর গলায় বলল, এটা শুধু পুলিশের তোলাবাজি নয়, শহরের বড় বিল্ডার, নেতা এবং কিছু বড় অফিসার মিলেই পুরো র্যাকেট চালায়। প্রতিটি দোকান, প্রতিটি ট্রাক, প্রতিটি ঠেলাগাড়ি থেকে টাকা নেওয়া হয়। অদিতি মন দিয়ে শুনছিল। আর টাকা কোথায় যায়? বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, একজনের কাছে। কে? বৃদ্ধের ঠোঁট কাঁপতে লাগল। ডিসিপি রণবীর সিকান্দার। ঘরে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে গেল। কবিরের মুখের রং উড়ে গেল। নাম ভেবে বলছ তো? বৃদ্ধ লোকটি প্রায় কেঁদে ফেলল। আমি কেন মিথ্যে বলবো সাহেব, আমি নিজে ওনার লোকেদের কাছে টাকা পৌঁছে দিয়েছি। অদিতি চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার চোখে এখন শীতল রাগ ছিল। রণবীর সিকান্দার শহরের সবচেয়ে প্রভাবশালী পুলিশ অফিসারদের মধ্যে একজন। মিডিয়ায় তার সৎ ভাবমূর্তি, বড় নেতাদের সাথে সরাসরি যোগাযোগ, আর এখন সেই এই পুরো নোংরা খেলার মাথা হিসেবে বেরিয়ে আসছিল। তখনই হঠাৎ বাইরে এক জোরালো বিস্ফোরণ হল। পুরো ঘর কেঁপে উঠল। কবির সঙ্গে সঙ্গে বন্দুক বের করে দরজার দিকে দৌড়াল। সবাই নিচে নিচু হাও। পরের মুহূর্তেই বাইরে গুলির আওয়াজ ধ্বনিত হল। ধাড়াম ধাড়াম ধাড়াম। কাঁচ ভেঙে পড়ল। বয়স্ক লোকটি ভয়ে মাটিতে পড়ে গেল। অদিতি তৎক্ষণাৎ দেওয়ালের আড়ালে চলে গেল। কবির কতজন আছে? কমপক্ষে 6 জন। বাইরে থেকে কারো গলা শোনা গেল, অদিতি রানা, বাইরে বেরিয়ে আয়, না হলে সবাইকে উড়িয়ে দেব। কবির দাঁত চেপে বলল, ম্যাম, এরা আমাদের সেফ হাউস খুঁজে পেয়েছে। অদিতির চোখ শক্ত হয়ে গেল। তার মানে ডিপার্টমেন্টের ভেতরে কোনো গদ্দার আছে। তখনই একটি গুলি জানলা ভেঙে ভেতরে এলো। বয়স্ক লোকটি চিৎকার করে উঠল। বাইরে থেকে আবার আওয়াজ এলো, 3 পর্যন্ত গুনব, তারপর ভেতরে গ্রেনেড যাবে। কবির অদিতির দিকে তাকাল। ম্যাম, এবার? অদিতি বন্দুক লোড করল। তার মুখে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। এবার খেলা শুরু হবে। বাইরে গোনা শুরু হয়ে গিয়েছিল। 1। ঘরের ভেতরের প্রতিটি শ্বাস ভারী হয়ে গেল। 2। কবির পজিশন নিল। অদিতি দেওয়ালের পেছন থেকে উঁকি মারল। বাইরে কালো পোশাক পরা সশস্ত্র লোকেরা পুরো বিল্ডিং ঘিরে ফেলেছিল। 3। পরের মুহূর্তেই এক লোক ভেতরে গ্রেনেড ছুড়ল, কিন্তু তার আগেই অদিতি বিদ্যুতের বেগে এগিয়ে গেল। সে গ্রেনেডটি তুলে নিয়ে আবার বাইরে ছুঁড়ে ফেলল। বিস্ফোরণ এত জোরালো ছিল যে পুরো গলি কেঁপে উঠল। বাইরে চিৎকার প্রতিধ্বনিত হল। সেই মুহূর্তেই অদিতি গর্জন করতে করতে বাইরে বেরোল। তার বন্দুক থেকে বের হওয়া প্রথম গুলি সোজা এক হামলাকারীর কাঁধে লাগল। দ্বিতীয় লোকটি সামলে ওঠার আগেই কবির তাকে মাটিতে ফেলে দিল। পুরো গলি গুলির শব্দে কেঁপে উঠল। মানুষজন নিজেদের বাড়ির জানলা বন্ধ করতে লাগল। হামলাকারীরা ক্রমাগত ফায়ারিং করছিল, কিন্তু অদিতির চোখে এখন শুধুই আগুন ছিল। সে পরিষ্কার বুঝে গিয়েছিল, এখন আর এটা শুধু দুর্নীতির মামলা নয়, এটা সরাসরি এক যুদ্ধ ছিল। আর এই যুদ্ধে হয় সে বাঁচবে, না হলে পুরো সিস্টেম তাকে শেষ করে দেবে। রাত প্রায় 9:30 বেজেছিল। জয়পুরের হাওয়া মহল এলাকা আলোয় ঝলমল করছিল, কিন্তু সেই ঔজ্জ্বল্যের পেছনে এমন এক অন্ধকার লুকিয়েছিল যা নিয়ে সাধারণ মানুষ কেবল ফিসফিস করে কথা বলত। রাস্তায় পর্যটকদের ভিড় কমতে শুরু করেছিল। দোকানদাররা অর্ধেক শাটার নামিয়ে হিসেব মেলাচ্ছিল, আর ট্রাফিকের আওয়াজ ধীরে ধীরে রাতের নিস্তব্ধতায় পরিণত হচ্ছিল। কিন্তু বড় চৌপড়ের কাছে থাকা পুলিশ ফাঁড়ির সামনে তখনও চাঞ্চল্য ছিল। সেখানে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর দেবেন্দ্র শেখাওয়াত। লম্বা চেহারা, চওড়া গোঁফ, চোখে অহংকার এবং মুখে সেই একই নিষ্ঠুর হাসি যা দেখে পুরো এলাকা কাঁপত। তার সামনে এক রোগাপাতলা ই-রিকশা চালক হাত জোড় করে দাঁড়িয়েছিল। সাহেব, এবার ছেড়ে দিন, মেয়ে হাসপাতালে ভর্তি, ওষুধের টাকাও পুরো নেই। লোকটির গলা কাঁপছিল, কিন্তু দেবেন্দ্র তার কথা শেষ হওয়ার আগেই সজোরে তার মুখে এক থাপ্পড় মারল। আবে, ড্রামা করিস না, এখানে রাস্তায় গাড়ি চালাতে হলে ট্যাক্স দিতে হবে। পাশে দাঁড়িয়ে থাকা সেপাইরা জোরে জোরে হাসতে লাগল। ই-রিকশা চালক কাঁপা হাতে পকেটে থাকা শেষ নোটটি বের করতে লাগল। একটু দূরে দাঁড়িয়ে থাকা ভিড় সব দেখছিল, কিন্তু কারও এগিয়ে আসার সাহস ছিল না। সেই ভিড়ের মধ্যেই মাথায় ওড়না জড়ানো, সাধারণ সালোয়ার কুর্তা পরা একটি মেয়েও দাঁড়িয়েছিল। তার হাতে ছোট একটি থলি ছিল, আর মুখে এমন ভয় ছিল যেন সে প্রথমবার শহরে এসেছে।
কিন্তু তার চোখগুলো একদম আলাদা ছিল, শান্ত, তীক্ষ্ণ, প্রতিটি জিনিসকে নিখুঁতভাবে লক্ষ্য করছিল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল আইপিএস অফিসার নন্দিনী রাঠোর, যে গত ৩ দিন ধরে এই পুরো এলাকার সত্যতা জানার জন্য গোপনে ঘুরে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিল, যাতে কেউ তার চোখের আত্মবিশ্বাস পড়তে না পারে। তখনই তার কানে সেই পুরনো আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল। সৎ মানুষ এই সিস্টেমে বেশি দিন টেকে না। এটি তার বাবার শেষ কথা ছিল। ৭ বছর আগে তার বাবা সাব ইন্সপেক্টর মহেন্দ্র রাঠোর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং একটি সাজানো পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। মামলাটি আজ পর্যন্ত বন্ধ ফাইলের নিচে চাপা পড়েছিল। সেদিনই নন্দিনী সিদ্ধান্ত নিয়েছিল যে সে উর্দি শুধু পড়ার জন্য নয়, বরং সিস্টেমের গলা টিপে ধরে তাকে বদলানোর জন্যই পড়বে। তখনই সামনে হঠাৎ শোরগোল বাড়ল। ২ জন সেপাই একজন ফল বিক্রেতা বৃদ্ধ লোকটিকে টেনে হিচড়ে ফাঁড়ির কাছে নিয়ে আসছিল। সাহেব, আমি তো টাকা দিয়ে দিয়েছিলাম। বৃদ্ধটি কাঁদছিল। দেবেন্দ্র তার ঘাড় ধরল। আমাকে মিথ্যে বলছিস? পরের মুহূর্তেই সে বৃদ্ধ লোকটির ঝুড়ি রাস্তায় ছুঁড়ে ফেলল। সমস্ত কমলা লেবু আর কলা রাস্তায় ছড়িয়ে পড়ল। লোকেরা চুপচাপ তামাশা দেখছিল। নন্দিনীর মুঠি শক্ত হয়ে গেল। তার মন চাইল এখনই নিজের পরিচয় ফাঁস করে দিতে, কিন্তু সে নিজেকে আটকে রাখল। তাকে শুধু একজন ইন্সপেক্টর নয়, তার পেছনে বসে থাকা পুরো চক্র পর্যন্ত পৌঁছতে হবে। তখনই একটা ছোট ছেলে দৌড়ে এলো। তার বয়স খুব জোর ১০ বছর হবে। সে রাস্তায় পড়ে থাকা ফলগুলো কুড়োতে শুরু করল। দেবেন্দ্র রাগে তাকে লাথি মারল। ভাগ এখান থেকে! ছেলেটি রাস্তায় পড়ে গেল। নন্দিনীর চোখে রক্ত নেমে এলো। তার কানে নিজের বাবার চিৎকার বাজতে লাগল। কিন্তু সে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আসল খেলা তো এখনও শুরু হওয়া বাকি ছিল। তখনই তার মোবাইলে খুব হালকা কম্পন হল। সে থলির ভেতর হাত ঝুঁকিয়ে ব্লুটুথ ডিভাইস স্পর্শ করল। অন্য প্রান্তে ইন্সপেক্টর ফাইজানের গলা শোনা গেল। ম্যাম, আমরা আশেপাশেই আছি, কিন্তু আপনি একা বেশি ঝুঁকি নেবেন না। নন্দিনী ধীর গলায় বলল, এখন নয়, আমাকে এদের বড় মাথা পর্যন্ত পৌঁছতে হবে। সে ফোন কেটে দিল আর ধীরে ধীরে রাস্তা পার হতে লাগল। তখনই পেছন থেকে দেবেন্দ্রর গলা ভেসে এলো, ও মেয়ে, এদিকে আয়। নন্দিনী থেমে গেল। সে ভয় পাওয়ার অভিনয় করে পেছনে তাকাল। দেবেন্দ্র তাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখছিল। এলাকায় নতুন মনে হচ্ছে। পাশে দাঁড়ানো সেপাইরা হাসতে লাগল। নন্দিনী ধীরে ধীরে বলল, জি, গ্রাম থেকে এসেছি। দেবেন্দ্র তার কাছে এলো। কি করিস? বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিই সাহেব। দেবেন্দ্র বাঁকা হাসির সাথে জিজ্ঞেস করল, আর রাতে? আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা নোংরা হাসি হাসতে লাগল। নন্দিনী চোখ নামিয়ে নিল, কিন্তু তার ভেতরে রাগের আগ্নেয়গিরি ফাটছিল। দেবেন্দ্র তার থলিটা কেড়ে নিল এবং খুলে দেখতে লাগল। ভেতরে কিছু স্টিলের টিফিন কৌটো ছিল। সে একটা কৌটো তুলে রাস্তায় ছুটে ফেলল। রাস্তায় কাজ করতে হলে আগে অনুমতি নিতে হবে। নন্দিনী কাপার অভিনয় করে জিজ্ঞেস করল, কিসের অনুমতি সাহেব? দেবেন্দ্র হাসল। প্রতি সপ্তাহে ৫,০০০ টাকা, আর যদি টাকা না থাকে। সে তার মুখের একদম কাছে এসে বলল, তাহলে অন্য উপায়ও আছে। পাশে দাঁড়ানো সেপাইরা হো হো করে হাসতে লাগল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষেরা লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। নন্দিনী প্রথমবার অনুভব করল যে এই এলাকার মানুষেরা শুধু পুলিশকে নয়, বরং ভরসা শেষ হয়ে যাওয়াকে ভয় পায়। তখনই হঠাৎ রাস্তার অন্যদিকে একটি কালো স্করপিও এসে থামল। গাড়ি থেকে সাদা কুর্তা পরা একজন লোক নামল। তাকে দেখা মাত্রই দেবেন্দ্র তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়াল। প্রণাম বিধায়কজি। সেই লোকটি ছিল বিধায়ক রাঘব চৌবে, শহরের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার চোখে এমন এক শীতলতা ছিল যা দেখে সামনের জন কোনো কথা না বলেই ভয় পেয়ে যেত। সে দেবেন্দ্রর দিকে তাকাল। আজকের হিসেব? দেবেন্দ্র ধীরে ধীরে বলল, প্রায় ৫৫,০০০। ব্যাস, ওপর পর্যন্ত ভাগ যায়, ভুলিস না। নন্দিনী একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। এখন সে পরিষ্কার বুঝে গিয়েছিল যে এটা শুধু একটা দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টরের মামলা নয়, পুরো নেটওয়ার্কটা রাজনীতি এবং পুলিশের আতাতে চলছে। তখনই রাঘবের নজর হঠাৎ নন্দিনীর উপর পড়ল। এটাকে? দেবেন্দ্র হাসল। নতুন মেয়ে, নিয়ম বোঝাচ্ছিলাম। রাঘব ধীরে ধীরে তার কাছে এলো। তার দৃষ্টি অত্যন্ত নোংরা ছিল। মুখটা তো সুন্দর। নন্দিনী মাথা নিচু করে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ওড়নায় লুকিয়ে রাখা মাইক্রো ক্যামেরা সব রেকর্ড করছিল। রাঘব দেবেন্দ্রকে বলল,
আজ রাতে একে পুরনো হাভেলিতে নিয়ে আসিস বড় সাহেবও আসবেন। এটা শুনতেই নন্দিনীর ভেতরে বিপদের ঘণ্টা বেজে উঠল। পুরনো হাভেলি মানে গ্যাংয়ের আসল আস্তানা। এই সুযোগটারই তার খোঁজ ছিল, কিন্তু এর মানে ছিল সরাসরি বাঘের ডেরায় ঢোকা। তখনই রাঘব আবার গাড়িতে বসে পড়ল এবং স্করপিও ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। দেবেন্দ্র আবার নন্দিনীর দিকে ঘুরল। শুনলি তো, রাত 10টায় পুরনো হাভেলিতে পৌঁছে যাবি। সে তার থুতনি ধরল, না হলে এই শহরে থাকা মুশকিল করে দেব। নন্দিনী ভয় পাওয়ার অভিনয় করল এবং ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, আজ রাতে হয়তো এই পুরো গ্যাংয়ের আসল চেহারা দুনিয়ার সামনে আসবে, না হলে হয়তো সে জ্যাঁতো ফিরে আসবে না। রাত গভীর হতে শুরু করেছিল। হাওয়া মহলের আলোগুলো এখন আরও ঝলমল করছিল, কিন্তু নন্দিনীর মনে হচ্ছিল যেন পুরো শহর কোনো এক অদৃশ্য ভয়ের নিচে চাপা পড়ে আছে। সে ধীরে ধীরে গলিগুলো পার হয়ে এগোতে লাগল। তখনই পেছন থেকে সেই ছোট্ট ছেলেটি আবার তার কাছে এলো। দিদি। নন্দিনী থেমে গেল। ছেলেটি ভয়ে ভয়ে বলল, আপনি ওখানে যাবেন না, যে ওই হাভেলিতে যায় সে আর ফিরে আসে না। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। নন্দিনী কয়েক মুহূর্ত তাকে দেখতে লাগল, তারপর তার মাথায় হাত রেখে বলল, ভয় দূর করার জন্য কাউকে না কাউকে তো সেখানে যেতেই হবে। ছেলেটি তার কথা বুঝতে পারল না, কিন্তু প্রথমবার তার মুখে হালকা আশার আলো দেখা গেল। ওদিকে শহরের পুলিশ কন্ট্রোল রুমে ইন্সপেক্টর ফয়জান এক দৃষ্টে স্ক্রিনের দিকে চোখ গেঁথে বসেছিল। একজন কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, স্যার, ম্যাম একা ভেতরে যাবেন, খুব ঝুঁকি আছে। ফয়জান দীর্ঘশ্বাস নিল। ম্যাম জানেন উনি কি করছেন, তবে ভেতরে যদি একটুও গণ্ডগোল হয় তাহলে এবার পুরো সিস্টেম কেঁপে উঠবে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেখানে নন্দিনীর লাইভ লোকেশন ধীরে ধীরে পুরনো হাভেলির দিকে এগোচ্ছিল, আর সেই সাথেই এমন এক ঝড়ের সূচনা হচ্ছিল যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে পুরো জয়পুরকে নাড়িয়ে দিতে চলেছিল। রাত ঠিক 10টা। পুরনো হাভেলির বাইরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। বাইরে থেকে দেখলে জায়গাটিকে বছরের পর বছর ধরে বন্ধ থাকা কোনো জরাজীর্ণ ইমারতের মতো মনে হতো, কিন্তু ভেতরে জ্বলা হলুদ আলো এবং ক্রমাগত আসা যাওয়া করা গাড়িগুলোর আওয়াজ বলে দিচ্ছিল যে এখানে রাত এখনও তরুণ ছিল। হাভেলিটি জয়পুরের পুরনো অংশের সরু গলিগুলোর মাঝে লুকিয়েছিল, যেখানে সাধারণ মানুষ অকারণে আসার সাহস করত না। নন্দিনী ধীরে ধীরে সেখানে পৌঁছল। তার মাথায় সেই সাধারণ ওড়নাটি ছিল, হাতে পুরনো থলি আর মুখে ভয়ের এক কৃত্রিম ভাব, কিন্তু তার হৃৎস্পন্দন তখন স্বাভাবিক ছিল না। সে জানত যে এই দরজার ভেতরে পা রাখার মানেই হল খেলা আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। সে খুব আলতো করে নিজের ওড়নার কোণাটি স্পর্শ করল। সেখানেই ভেতরে মাইক্রো ক্যামেরা লাগানো ছিল, যা প্রতি সেকেন্ডের লাইভ রেকর্ডিং কন্ট্রোল রুমে পাঠিয়ে দিচ্ছিল। অন্যদিকে ইন্সপেক্টর ফয়জান এবং তার টিম শ্বাসরুদ্ধ অবস্থায় স্ক্রিনে সব দেখছিল। তখনই হাভেলির বড় লোহার দরজাটি ক্যাচ ক্যাচ শব্দে খুলল। ভেতর থেকে দুজন হৃষ্টপুষ্ট লোক বাইরে এলো। তাদের চোখে সেই নির্মম শীতলতা ছিল যা পেশাদার অপরাধীদের মধ্যে থাকে। একজন নন্দিনীকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, তুই সেই নতুন মেয়ে? নন্দিনী ভীত ভঙ্গিতে মাথা নাড়ল। দ্বিতীয় লোকটি হাসল এবং বলল, চল ভেতরে, সাহেবরা অপেক্ষা করছেন। সে ধীরে ধীরে তাদের পেছনে হাঁটতে লাগল। হাভেলির ভেতরে ঢোকার সাথে সাথেই তার নাকে মদ, সিগারেট আর ঘামের এক কটু মিশ্র গন্ধের ঝাপটা লাগল। দেওয়ালে পুরনো ঝাড়বাতি লাগানো ছিল, কিন্তু নিচে বসা ভিড়টি কোনো অপরাধীদের আড্ডার চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। বড় হলের গোল টেবিলগুলোর ওপর টাকার গোছা খোলা পড়েছিল। কেউ মদ খাচ্ছিল, কেউ মোবাইলে হিসেব নিচ্ছিল, আর কেউ বন্দুক পরিষ্কার করছিল। সেখানে পুলিশের উর্দিও ছিল, আবার সাদা কুর্তা পরা নেতাও ছিল। নন্দিনী প্রথম নজরই বুঝে নিল যে এটি শুধু ঘুষের খেলা নয়, বরং একটি বড় সংগঠিত নেটওয়ার্ক। তখনই সামনে থেকে ইন্সপেক্টর দেবেন্দ্র শেখাবতকে আসতে দেখা গেল। তার মুখে মদ আর অহংকার দুটোই চড়েছিল। সে হাসি মুখে বলল, এসে গেছিস তুই? পাশে দাঁড়ানো লোকেরা হাসতে লাগল। দেবেন্দ্র তার খুব কাছে এসে বলল, ভয় পাস না, এখানে যে আসে সে খুব মজায় থাকে। নন্দিনী মাথা নিচু করল, কিন্তু তার চোখগুলো অনবরত প্রতিটি মুখ চেনার চেষ্টা করছিল। তখনই হলের অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো, দেবেন্দ্রা। সবাই তখনই চুপ হয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামছিল বিধায়ক রাঘব চৌবে।
তার পেছনে 2 জন বডিগার্ড ছিল আর মুখে সেই চিরচেনা বিপজ্জনক প্রশান্তি। সে নিচে নামতে নামতে জিজ্ঞেস করল, সব আয়োজন হয়ে গেছে? দেবেন্দ্র মাথা নিচু করে বলল, জি বিধায়কজি। রাঘবের নজর আবার নন্দিনীর ওপর পড়ল। সে বলল, তবে এই সেই নতুন মেয়ে? সে ধীরে ধীরে তার চারদিকে ঘুরতে ঘুরতে বলল, মুখটা নিষ্পাপ কিন্তু চোখ অন্য কথা বলছে। এক মুহূর্তের জন্য নন্দিনীর বুক কেঁপে উঠল। সে অনুভব করল যে এই লোকটি শুধু অপরাধী নয়, বরং অত্যন্ত ধূর্তও। সে তৎক্ষণাৎ ভয় পাওয়ার অভিনয় করে বলল, সাহেব, আমাকে যেতে দিন, আমি গরিব মেয়ে। পুরো হল হাসিতে ফেটে পড়ল। তখনই পেছনে বসা এক লোক মদের গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল, গরিব মানুষই সবচেয়ে তাড়াতাড়ি ভেঙে পড়ে। নন্দিনীর নজর সেই লোকটির উপর পড়ল এবং পরের মুহূর্তেই তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সে আর কেউ নয়, বরং এসিপি সুরেশ তোমার ছিল, বিভাগের সেই অফিসার যার সততার উদাহরণ দেওয়া হতো। কয়েক সেকেন্ডের জন্য নন্দিনী নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। যে লোকটিকে পুরো শহর আদর্শ পুলিশ অফিসার মনে করত, সে এখানে অপরাধীদের মাঝে বসে মদ খাচ্ছিল। সুরেশও প্রথমবার গভীরভাবে নন্দিনীকে দেখল। তার চোখ সরু হয়ে গেল এবং সে বলল, দাঁড়াও, তোমাকে কোথাও দেখেছি কি? নন্দিনীর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল এবং বলল, না সাহেব। দেবেন্দ্র হেসে উঠে বলল, স্যার, আপনিও না সব মেয়ের মধ্যে অপরাধী খুঁজে বেড়ান। কিন্তু সুরেশের চোখের সন্দেহ দূর হল না। সে হঠাৎ নন্দিনীর হাত ধরে ফেলল এবং বলল, এই হাত কোনো শ্রমজীবী মেয়ের হাত বলে মনে হচ্ছে না। নন্দিনীর ভেতরে বিপদের ঘণ্টা বেজে উঠল। ওদিকে কন্ট্রোল রুমে বসে থাকা ফায়জানের শ্বাস দ্রুত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ওয়্যারলেস হাতে নিল এবং বলল, সব ইউনিট অ্যালার্ট থাকো, ভেতরে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। হাভেলির ভেতরের পরিবেশ আরও ভারী হতে থাকল। সুরেশ তখনও নন্দিনীর হাত ধরেছিল। সে জিজ্ঞেস করল, তোর নাম কি? কবিতা। কোথায় থাকিস? আমের রোড। মিথ্যে। সুরেশের গলা হঠাৎ খুব কঠোর হয়ে গেল। পুরো হল স্তব্ধ হয়ে গেল। দেবেন্দ্রও এখন মন দিয়ে নন্দিনীকে দেখতে লাগল। নন্দিনী বুঝল যে আগামী কয়েক সেকেন্ডের মধ্যে যদি সে নিজেকে সামলে নিতে না পারে, তবে তার পরিচয় ফাঁস হয়ে যাবে। সে তৎক্ষণাৎ কাঁপার অভিনয় করে বলল, সাহেব, ভয় লাগছে। তখনই রাঘব চৌবে হেসে উঠল এবং বলল, আরে ছাড়ো তো সুরেশ, তুমি প্রত্যেককে পুলিশ মনে করো। সুরেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল। কিন্তু তার চোখের সন্দেহ তখনও শেষ হয়নি। নন্দিনী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই রাঘব হাত তুলল এবং বলল, চলো কাজের কথা বলা যাক। এক লোক তখনই বড় একটি ব্যাগ নিয়ে এলো এবং টেবিলের উপর রাখল। ব্যাগ খুলতেই ভেতরে টাকার গাঁদা দেখা গেল। দেবেন্দ্র গর্ব করে বলল, এটা শুধু আজকের আয়। অন্য এক লোক হাসতে হাসতে বলল, আর লোকে বলে পুলিশের চাকরিতে টাকা নেই? পুরো হল অট্টহাসিতে ফেটে পড়ল। নন্দিনীর ক্যামেরা ক্রমাগত সব রেকর্ড করছিল। তখনই রাঘব ধীর গলায় বলল, কিন্তু এখন এক নতুন সমস্যা তৈরি হয়েছে, সেই নতুন আইপিএস অফিসার। এটা শোনা মাত্রই নন্দিনী সতর্ক হয়ে গেল। দেবেন্দ্র উপহাস করে বলল, সে বেশি দিন টিকবে না। রাঘব চুরুট ধরাল এবং বলল, দরকার পড়লে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পুরো হল আবার হেসে উঠল। কিন্তু নন্দিনীর চোখে তখনও আগুন জ্বলছিল। এটি শুধু দুর্নীতি ছিল না, এটি ছিল প্রকাশ্য আইন ও মানবতার পরিহাস। তখনই হঠাৎ হাভেলি বাইরে সজোরে ব্রেক কষার আওয়াজ শোনা গেল। একজন লোক দৌড়ে ভেতরে এলো এবং বলল, বিপদ হয়েছে। রাঘব দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? বাইরে মিডিয়ার লোকেরা ঘুরছে, কেউ খবর ফাঁস করে দিয়েছে। হঠাৎ পুরো হলে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। লোকে টাকা গুছোতে লাগল, মদের বোতল লুকোনো হতে লাগল। কিছু লোক পেছনের দরজার দিকে দৌড়ল। নন্দিনী বুঝল এটাই সুযোগ। সে ধীরে ধীরে নিজের ওড়নার অ্যাঙ্গেল পুরো হলের দিকে ঘুরিয়ে দিল, যাতে প্রতিটি মুখ পরিষ্কার রেকর্ড হয়। তখনই সুরেশ তোমারের নজর হঠাৎ তার ওড়নার ওপর পড়ল। তার চোখ বড় হয়ে গেল এবং সে চিৎকার করে বলল, দাঁড়াও! পুরো হল যেন জমে গেল। সুরেশ বিদ্যুতের গতিতে তার দিকে এগিয়ে এলো এবং ওড়না ধরে টান দিল। পরের মুহূর্তেই মাইক্রো ক্যামেরাটি বাইরে ঝুলে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য ঘরে মৃত্যুর মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর সুরেশ সজোরে চেঁচিয়ে উঠল, এটি কোনো মেয়ে নয়, পুলিশের গোয়েন্দা। এতটুকু শোনামাত্রই পুরো হল কেঁপে উঠল। দেবেন্দ্র সঙ্গে সঙ্গে পিস্তল বের করে নিল। রাঘব রাগে গর্জে উঠে বলল, শালা, জ্যান্ত ছাড়বি না ওকে।
কিন্তু পরের মুহূর্তেই সবার চোখ ছানা বড়া হয়ে গেল। নন্দিনী বিদ্যুতের গতিতে সুরেশের হাত মুচড়ে দিয়ে তাকে টেবিলের উপর আছড়ে ফেলল। মদের বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল, টাকাগুলো বাতাসে উঠতে লাগল। দেবেন্দ্র গুলি চালাতে যাবে তার আগেই নন্দিনী সামনে থাকা একটি চেয়ার তার দিকে ছুঁড়ে মারল। পুরো হল এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। মানুষজন চিৎকার করতে করতে এদিক ওদিক পালাতে লাগল। নন্দিনী পাশে দাঁড়িয়ে থাকা এক গুন্ডার ঘাড় ধরে দেওয়ালে আছড়ে ফেলল। অন্য এক লোক পেছন থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু সে ঘুরে এমন এক ঘুষি মারল যে লোকটি সরাসরি মাটিতে লুটিয়ে পড়ল। দেবেন্দ্র চিৎকার করছিল, ধর ওকে। ৩ জন লোক একসাথে তার দিকে ধেয়ে এলো। নন্দিনী টেবিল থেকে লোহার রড তুলে নিল এবং পরের মুহূর্তেই চারদিকে আর্তনাদ শোনা যেতে লাগল। তখনই বাইরে দাঁড়িয়ে থাকা ফয়জান গুলির শব্দ শুনতে পেল এবং বলল, সবাই ভেতরে চলো। পুরো পুলিশ টিম অস্ত্র নিয়ে হাভেলির দিকে দৌড়ে গেল। ওদিকে নন্দিনী সিঁড়ির দিকে দৌড়াচ্ছিল। পেছনে দেবেন্দ্র এবং তার লোকেরা পিস্তল নিয়ে তাড়া করছিল। হাভেলি তখন গুলি আর চিৎকারে কাঁপছিল। নন্দিনী জানত যে এখন এই লড়াই শুধু তার একার নয়, বরং পুরো সিস্টেমের আসল লড়াই শুরু হয়ে গেছে। হাভেলির নিচে হলে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল। মদের বোতলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল আর বাতাসে বারুদ গন্ধে ভরে গিয়েছিল। নন্দিনী বিদ্যুতের বেগে সিঁড়ি দিয়ে নামছিল, যখন পেছনে ইন্সপেক্টর দেবেন্দ্র শেখাওয়াত আর তার লোকেরা পিস্তল নিয়ে তার পিছু নিচ্ছিল। দেবেন্দ্র চিৎকার পুরো হাভেলিতে প্রতিধ্বনিত হচ্ছিল, পালাতে দিবি না একে। নন্দিনীর বুক দ্রুত ধড়ফড় করছিল, কিন্তু তার পা একটুও টলছিল না। সে জানত যে যদি এক মুহূর্তের জন্যও থামে, তবে এই লোকেরা তাকে জ্যান্ত ছাড়বে না। সে সিঁড়ি থেকে নিচে ঝাঁপ দিল এবং সরাসরি পুরনো বারান্দায় এসে পড়ল। পেছন থেকে গুলি চলল, ধাই। গুলিটি তার কানের খুব কাছ দিয়ে বেরিয়ে গিয়ে দেওয়ালে গেঁথে গেল। হাভেলির বাইরে তখন বিশৃঙ্খলা চুঙ্গে। আশেপাশে থাকা লোকেরা ভয়ে বাড়ির জানলা বন্ধ করছিল। নন্দিনী দৌড়াতে দৌড়াতে সদর দরজার কাছে পৌঁছল, কিন্তু তখনই সামনে 2 জন গুন্ডা লোহার রড নিয়ে তার পথ আটকে দাঁড়াল। একজন ভেংচি কেটে বলল, এখন কোথায় যাবেন ম্যাডাম? নন্দিনী সময় নষ্ট না করে সামনে পড়ে থাকা কাঠের টুলটিতে লাথি মেরে তাদের দিকে ছুড়ে দিল। দুজনেই সামলাতে পারল না। সেই সুযোগ কাজে লাগিয়ে সে প্রথম লোকটির পেটে জোরালো ঘুষি মারল এবং দ্বিতীয় লোকটির কবজি ধরে তাকে দেওয়ালে আছড়ে ফেলল। তখনই পেছন থেকে দেবেন্দ্র নিচে পৌঁছে গেল। তার মুখে তখন পাগলামি ভর করেছে। সে পিস্তলটি নন্দিনীর দিকে তাক করে বলল, আজ তোকে জ্যান্ত ছাড়ব না। কিন্তু ঠিক সেই সময় বাইরে থেকে পুলিশের সাইরেনের বিকট আওয়াজ শোনা গেল। পরের মুহূর্তেই হাভেলির সদর দরজাটি ভেঙে পড়ল এবং ইন্সপেক্টর ফয়জান তার টিমের সাথে ভেতরে ঢুকল। সে গর্জে উঠল, অস্ত্র নিচে ফেল। হঠাৎ পুরো হাভেলি পুলিশে ভরে গেল। কিছু অপরাধী ঘাবড়ে গিয়ে অস্ত্র ফেলে দিল, কিন্তু দেবেন্দ্র পিছিয়ে যেতে যেতে হাসল এবং বলল, অনেক দেরি করে ফেললে তোমরা। সে হঠাৎ নন্দিনীর ওপর গুলি চালিয়ে দিল, ধাই। গুলিটি তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। যন্ত্রণার এক তীব্র ঢেউ তার পুরো শরীরে খেলে গেল, কিন্তু সে পড়ে গেল না। ফয়জান চিৎকার করে উঠল, ম্যাম! পরের মুহূর্তেই দুপক্ষ থেকেই গুলি চলতে লাগল। হাভেলি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। অপরাধীরা এদিক ওদিক পালাচ্ছিল, কেউ জানলা দিয়ে লাফিয়ে বেরোনোর চেষ্টা করছিল। পুলিশ পাল্টা গুলি চালাচ্ছিল। সেই হট্টগোলের মধ্যে বিধায়ক রাঘব চৌবে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। তার সাথে 2 জন বডিগার্ড ছিল। বাইরে আগে থেকেই দাঁড়িয়ে থাকা কালো ফরচুনার গাড়িটি দ্রুত স্টার্ট নিল এবং ধুলো উড়িয়ে অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগল। ফয়জান তাকে পালাতে দেখে বলল, রাঘব পালাচ্ছে। 3টে পুলিশ জিপ সঙ্গে সঙ্গে তার পিছু নিল। ওদিকে হাভেলির ভেতরে দেবেন্দ্র তখনও লড়ছিল। তার চোখে এখন শুধু ভয় আর পাগলামি। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে বলল, তোমরা ভাবছ আমাকে ধরলেই সব শেষ হয়ে যাবে? নন্দিনী আহত কাঁধ নিয়েও তার দিকে এগিয়ে গেল এবং বলল, আজ শুধু শুরু হল। দেবেন্দ্র অট্টহাসি হেসে বলল, এই শহরের প্রতিটি থানা বিক্রি হয়ে গেছে, প্রতিটি অফিসারের দাম আছে। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা এসিপি সুরেশ তোমার হঠাৎ চিৎকার করে বলল, দেবেন্দ্র চুপ থাক। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ক্যামেরা সব রেকর্ড করছিল। পুলিশের জওয়ানরাও সব শুনতে পাচ্ছিল। প্রথমবার অনেক জওয়ানের চোখে লজ্জা দেখা যাচ্ছিল। দেবেন্দ্র হঠাৎ উল্টো দিকে ঘুরে দৌড়াতে শুরু করল। নন্দিনী তার পিছু নিল। হাভেলির পেছনে পুরনো সরু গলি ছিল, যেখানে অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছিল। দেবেন্দ্র দ্রুত দৌড়াচ্ছিল। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু নন্দিনী থামল না। যন্ত্রণা সত্ত্বেও তার চোখে শুধু আগুন ছিল। কিছুটা দূরে গিয়ে দেবেন্দ্র হঠাৎ থামল এবং ঘুরে গুলি চালিয়ে দিল। নন্দিনী তক্ষুনি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। গুলি ইটে লেগে ফুলকি ছড়াল। দেবেন্দ্র গর্জে উঠে বলল, তুই আমার জীবন বরবাদ করে দিলি।
নন্দিনী ধীরে ধীরে বাইরে বেরোল এবং বলল, জীবন তুমি ওই গরিবদের বরবাদ করেছিলে, যাদের অভিশাপ আজ তোমার পেছনে দাঁড়িয়ে আছে। দেবেন্দ্র পাগলের মতো হাসতে হাসতে বলল, তোর মনে হয় সিস্টেম বদলে যাবে? কাল আমার জায়গায় অন্য কেউ আসবে। নন্দিনী তার দিকে এগোতে এগোতে বলল, হতে পারে, কিন্তু আজ প্রথমবার মানুষ ভয় পাওয়া ছাড়বে। এতটুকু শুনতেই দেবেন্দ্রর মুখ রাগে বিকৃত হয়ে গেল। সে কোমর থেকে ছোট্ট একটি রিভলভার বের করল এবং সরাসরি নন্দিনীর ওপর গুলি চালাল। ধাঁয়! গুলিটি এবার তার বাহু চিরে বেরিয়ে গেল। যন্ত্রণায় তার শরীর এক মুহূর্তের জন্য টলে উঠল, কিন্তু পরের সেকেন্ডেই সে বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে দেবেন্দ্রর হাতে লাথি মারল। রিভলভারটি দূরে ছিটকে পড়ল। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। রাস্তায় পড়ে গেল। দেবেন্দ্র পুরো শক্তি দিয়ে তার গলা টেপার চেষ্টা করল। মরে যা! তার চোখে পশুর মতো পাগলামি ছিল। নন্দিনীর শ্বাস আটকে আসতে লাগল, কিন্তু তখনই তার নিজের বাবার মুখ মনে পড়ল। সেই রক্তমাখা মুখ, সেই অসম্পূর্ণ লড়াই। পরের মুহূর্তেই সে হাঁটু দিয়ে সজোরে আঘাত করল। দেবেন্দ্র যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং তার মুঠি আলগা হয়ে গেল। নন্দিনী তার কবজি মুচড়ে দিল। তখনই পেছন থেকে ফয়জান আর বাকি পুলিশ টিম সেখানে পৌঁছে গেল। অস্ত্র ফেলে দাও! কিন্তু দেবেন্দ্র এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা জিততে পারবে না, ওপরে বসে থাকা লোকগুলো আমাদের বাঁচিয়ে নেবে। তখনই দূর থেকে নিউজ চ্যানেলগুলোর ওবি ভ্যানের আওয়াজ আসতে শুরু করল। ক্যামেরাগুলো এখন লাইভ সম্প্রচার করছিল। পুরো শহর টিভিতে এসব দেখছিল। আশেপাশের ছাদগুলোতে লোকজন জড়ো হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো জনগণ নিজের চোখে পুলিশ আর নেতাদের আসল চেহারা দেখছিল। ওদিকে বিধায়ক রাঘব চৌবের ফরচুনার শহরের পুরনো ব্রিজের দিকে পালাচ্ছিল। তার হাত কাঁপছিল। সে বারবার ফোন করছিল, মন্ত্রীজি ফোন ধরুন, কিন্তু সব দিক থেকে একটাই উত্তর এলো, এখন নিজেকে সামলাও। রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে মানুষগুলোর জন্য সে সারা জীবন নোংরা খেলা খেলেছে, তারা বিপদ আসতেই তাকে একা ছেড়ে দিয়েছে। ঘাবড়ে গিয়ে তার গাড়ির ভারসাম্য বিগড়ে গেল। ফরচুনার ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেল এবং অর্ধেক বাইরে ঝুলে পড়ল। পেছন থেকে পুলিশের জিপগুলো এসে থামল। ফয়জানের সাথে পৌঁছানো জওয়ানরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। খেলা শেষ রাঘব! ওদিকে পুরনো হাবেলির বাইরে এখন হাজার হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল। প্রত্যেকেই সেই মেয়েটিকে দেখছিল, যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত একটি ভীত সন্ত্রস্ত সাধারণ মেয়ে বলে মনে হচ্ছিল। এখন সেই মেয়েটি রক্তমাখা অবস্থায় দাঁড়িয়েছিল এবং তার চোখে মুখে ভয়ের বদলে আগুন ছিল। নন্দিনী ধীরে ধীরে এগিয়ে গেল এবং প্রথমবারের মতো সবার সামনে নিজের ওড়না নামিয়ে নিল। ভেতরে তার আইপিএস ইউনিফর্ম দেখা যেতে লাগল। ভিড় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ হাততালির শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই ফল বিক্রেতা বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে তার কাছে এলো। মা, তুই সত্যি পুলিশ অফিসার? নন্দিনীর চোখে প্রথমবার কোমলতা দেখা গেল। আজ আমি অফিসার হয়ে নয়, আপনাদের আওয়াজ হয়ে এসেছিলাম। এতটুকু শুনতেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রিকশা চালকেরা কেঁদে ফেলল। কিছু মহিলা হাত জোড় করে তাকে দেখছিল। সেই ছোট্ট ছেলেটি দৌড়ে এলো, যে প্রথম রাতে তাকে সাবধান করেছিল। দিদি! নন্দিনী হালকা হাসল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু তখনই পেছনে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে থাকা দেবেন্দ্র জোরে হেসে উঠল। তার চোখে মুখে হাড় ছিল, কিন্তু ঘৃণা তখনও জীবিত ছিল। এক দেবেন্দ্র যাবে, ১০০ জন আরও জন্ম নেবে। নন্দিনী তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে ১০০ বার লড়ব। পুরো এলাকা হাততালিতে ফেটে পড়ল। কিন্তু সেই শোরগোলের মাঝে নন্দিনীর ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, কারণ সে জানত যে এই লড়াই এখনও শেষ হয়নি। আসল লড়াই তো এবার শুরু হতে চলেছিল, যখন এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের শিকড় নড়ে উঠবে এবং হয়তো তার নিজের বিভাগেরও অনেক মুখ উন্মোচিত হবে। পরের দিন সকালে জয়পুরের বাতাস আর আগের মতো ছিল না। সূর্য একই ছিল, রাস্তাগুলোও একই ছিল, হাওয়া মহলের দেওয়ালগুলোও একই ছিল, কিন্তু শহরের চোখে প্রথমবারের মতো এক আলাদা চমক দেখা যাচ্ছিল। প্রতিটি নিউজ চ্যানেলে শুধু একটাই খবর চলছিল, আইপিএস নন্দিনী রাঠোর সাধারণ মহিলা সেজে ফাঁস করলেন পুলিশ ও নেতাদের আঁতাতের কালো সত্যি। সোশ্যাল মিডিয়ায় লোকেরা তাকে জয়পুরের বাঘিনী বলছিল। পুরনো হাভেলির ছবিগুলো সব জায়গায় ভাইরাল হয়েছিল। টাকার স্তূপ, মদের আসর, অস্ত্র, নেতা এবং পুলিশ অফিসারদের রেকর্ডিং সবকিছু এখন জনগণের সামনে ছিল। যে মানুষেরা বছরের পর বছর ধরে ভয়ে মুখ খোলেনি, আজ তারাই খোলাখুলি বয়ান দিতে শুরু করেছিল। শহরের বিভিন্ন থানার বাইরে ভিড় জমে গিয়েছিল।
অনেক দোকানদার এবং রিকশাচালক অভিযোগ দায়ের করতে পৌঁছেছিল। প্রথমবারের মতো মানুষের মনে হচ্ছিল যে হয়তো তাদের আওয়াজ সত্যিই শোনা হবে। ওদিকে পুলিশ সদর দপ্তরের বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত জ্বলছিল। সাংবাদিকেরা একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিধায়ক রাঘব চৌবের পেছনে কি আরও বড় নাম আছে? এসিপি সুরেশ তোমার কি একাই জড়িত ছিল? সরকার কি এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে? প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ সদর দপ্তরের ৩ তলায় নিজের কেবিনে আইপিএস নন্দিনী রাঠোর জানলার সামনে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার কাঁধে পট্টি বাঁধা ছিল। হাতের ক্ষতটা তখনও ব্যথা করছিল, কিন্তু তার চোখে মুখে যন্ত্রণার চেয়ে বেশি ক্লান্তি ছিল। ইন্সপেক্টর ফয়জান ধীরে ধীরে ভেতরে এলো। তার হাতে কয়েকটি ফাইল ছিল। ম্যাম। নন্দিনী পেছনে ফিরে তাকাল। ফয়জান ফাইলগুলো টেবিলের উপর রেখে দিল। এখন পর্যন্ত ৪২ জন পুলিশকর্মী সাসপেন্ড হয়েছে, ৮ জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে এবং বিধায়ক রাঘব চৌবেকে আদালত ৭ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। কয়েক সেকেন্ড পর্যন্ত ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। তারপর ফয়জান ধীর গলায় বলল, ম্যাম, পুরো শহর আপনার প্রশংসা করছে। নন্দিনী হালকা হাসল, কিন্তু তার চোখে কোনো আনন্দ ছিল না। প্রশংসা দিয়ে সিস্টেম বদলায় না ফয়জান। সে আবার জানলার দিকে তাকাতে লাগল। নিচে রাস্তায় মানুষজন ছুটছিল, গাড়ি চলছিল, জীবনযাত্রা স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু সে জানত যে এই শহরের ভেতরে এখনও অনেক পচন বাকি আছে। তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে তার চোখ সরু হয়ে গেল। কল কোনো নম্বর থেকে নয়, বরং প্রাইভেট লাইন থেকে আসছিল। সে ফোন ধরল। অন্য প্রান্তে কয়েক সেকেন্ড পর্যন্ত নিস্তব্ধতা ছিল। তারপর এক ভারী আওয়াজ শোনা গেল। অনেক বড় খেলা খেলে দিলে তুমি। নন্দিনী শান্ত রইল। কে? লোকটি হালকা হাসল। এত তাড়াতাড়ি ভুলে গেলে? যাদের বিরুদ্ধে তুমি হাত তুলেছ তারা শুধু রাস্তার গুন্ডা নয়। নন্দিনীর চোখ শক্ত হয়ে গেল। হুমকি দিচ্ছ? অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো। না, সতর্কবাণী। আর কল কেটে গেল। কিছুক্ষণ নন্দিনী ফোনের দিকে তাকিয়ে রইল। ফয়জান বুঝে গেল যে ব্যাপারটা গুরুতর। ম্যাম। নন্দিনী ধীরে ধীরে ফোনটা নিচে রাখল। লড়াই এখনও শেষ হয়নি। সেই সময় বাইরে হঠাৎ শোরগোল বেড়ে গেল। এক কনস্টেবল দৌড়ে ভেতরে এলো। ম্যাম, মিডিয়ার লোকেরা নিচে আপনার জন্য অপেক্ষা করছে। নন্দিনী কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, চলো। নিচে পুলিশ সদর দপ্তরের বাইরে শত শত ক্যামেরা তার দিকে ঘুরে গেল। সে বাইরে আসতেই প্রশ্নের বন্যা শুরু হয়ে গেল। ম্যাম, এই মামলায় কি বড় মন্ত্রীরাও জড়িত আছেন? আপনার জীবনের কি কোনো ঝুঁকি আছে? পুলিশ বিভাগ কি পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে? নন্দিনী কিছুক্ষণ ভিড়ের দিকে তাকিয়ে রইল। তারপর সে মাইক নিজের হাতে নিল। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। দুর্নীতিগ্রস্ত মানুষ সব সিস্টেমেই থাকে। তার গলার আওয়াজ একদম স্থির ছিল। কিন্তু এর মানে এই নয় যে পুরো সিস্টেমটাই শেষ হয়ে গেছে। সাংবাদিকেরা মন দিয়ে শুনছিল। কাল রাতে যা হলো তা শুধু একটি অপারেশন ছিল না, সেটা ওই লক্ষ লক্ষ মানুষের আওয়াজ ছিল যারা বছরের পর বছর ধরে ভয়ের ছায়ায় বেঁচেছিল। তার চোখ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের ওপর পড়ল। জনগণ যদি ভয় পাওয়া ছেড়ে দেয়, তাহলে সবচেয়ে বড় অপরাধীও বেশিদিন টেকে না। কয়েক সেকেন্ডের জন্য সেখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর হঠাৎ হাততালির শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। অনেকের চোখ ভিজে গিয়েছিল। তখনই ভিড়ের পেছন থেকে সেই ফল বিক্রেতা বৃদ্ধ লোকটিকে দেখা গেল। তার সাথে অনেক রিকশাচালক এবং দোকানদারও ছিল। বৃদ্ধ লোকটি হাত জোড় করল। ম্যাডাম, প্রথমবারের মতো মনে হল যে উর্দি আমাদের জন্যও দাঁড়াতে পারে। এ কথা শুনে নন্দিনী কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। হয়তো এটাই তার সবচেয়ে বড় জয় ছিল। ওদিকে শহরের সেন্ট্রাল জেলে বিধায়ক রাঘব চৌবে লোহার গড়াদের পেছনে বসেছিল। তার মুখটা এক রাতের মধ্যেই বুড়োটে লাগতে শুরু করেছিল। টিভিতে ক্রমাগত তার গ্রেপ্তারের খবর চলছিল। তখনই জেলের দরজা খুলল এবং ২ জন অফিসার ভেতরে এলেন। চলো, জিজ্ঞাসাবাদের জন্য। রাঘব হাসল, কিন্তু তার হাসিতে এখন ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তোমরা ভাবছ আমি একা? অফিসাররা চুপ রইলেন। রাঘব ধীরে ধীরে উঠে দাঁড়াল। যদি আমি মুখ খুলতে শুরু করি তবে অর্ধেক সিস্টেম কেঁপে উঠবে। ঠিক সেই সময় পুলিশ সদর দপ্তরের নন্দিনীর সামনে একটি নতুন ফাইল রাখা হল। সে ফাইল খুলল এবং পরের মুহূর্তেই তার চোখ আটকে গেল। ভেতরে অনেক বড় অফিসার এবং নেতাদের নাম ছিল। কিছু নাম এমন ছিল যাদের ওপর পুরো রাজ্য ভরসা করত।
ফয়জান ধীর গলায় বলল, ম্যাম, এটা শুধু জয়পুরের ব্যাপার নয়, পুরো নেটওয়ার্ক সারা রাজ্যে ছড়িয়ে আছে। নন্দিনী চেয়ারে হেলান দিয়ে বসল। তার বাবার ছবি সামনে টাঙানো ছিল। তার হঠাৎ সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন তার বাবা রক্তমাখা অবস্থায় রাস্তায় পড়েছিলেন এবং মানুষজন ভয়ের কারণে কাছেও আসেনি। সেদিন সে শপথ নিয়েছিল যে একদিন সে এই ভয়কে শেষ করবে। আর আজ এত বছর পর তার প্রথমবার মনে হল যে হয়তো সে সঠিক পথে আছে। কিন্তু এই রাস্তা এখনও অনেক দীর্ঘ ছিল। রাত হতেই পুরো শহর শান্ত হতে লাগল। মিডিয়ার ভিড় কমে গিয়েছিল, কিন্তু পুলিশ সদর দপ্তরের ৩ তলায় তখনও আলো জ্বলছিল। নন্দিনী একা বসে ফাইলগুলো দেখছিল। তখনই ফয়জান ভেতরে এলো। তার হাতে 2টো চায়ের কাপ ছিল। সে একটা কাপ নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। আপনি কাল থেকে কিছু খাননি? নন্দিনী হালকা হাসল। ক্ষুদে নেই। ফয়জান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ম্যাম, আপনার ভয় লাগে না? নন্দিনী তার দিকে তাকাল। লাগে। ফয়জান অবাক হয়ে গেল। তাও আপনি? নন্দিনী ধীরে ধীরে বলল, সাহস মানে ভয় না থাকা নয়, ভয় থাকা সত্ত্বেও সঠিক বিষয়ের জন্য রুখে দাঁড়ানো। ঘরে কয়েক সেকেন্ড পর্যন্ত নিস্তব্ধতা বিরাজ করছিল। বাইরে শহরের আলোগুলো জলজল করছিল। নিচে রাস্তায় সেই দুধওয়ালারাই নিজেদের সাইকেল নিয়ে যাচ্ছিল। সেই রিকশাচালকেরাই যাত্রী খুঁজছিল। কিন্তু আজ তাদের মুখে আগের মতো ভয় ছিল না। আর হয়তো এটাই এই পুরো লড়াইয়ের সবচেয়ে বড় জয় ছিল। পরের দিন সকালে খবরের কাগজের প্রথম হেডলাইন ছিল এটি। কিন্তু সেই ভিড় আর প্রশংসার থেকে দূরে নন্দিনী নিজের বাবার কবরের সামনে দাঁড়িয়েছিল। বাতাস ধীরে ধীরে বইছিল। সে ঝুঁকে ফুল রাখল এবং খুব ধীর গলায় বলল, বাবা, লড়াই এখনও বাকি আছে। তার চোখে জল ছিল, কিন্তু মুখটা আগের চেয়ে বেশি দৃঢ় দেখাচ্ছিল। তখনই পেছন থেকে ফাইজানের গলা শোনা গেল, ম্যাম। নন্দিনী পেছনে ফিরে তাকাল। নতুন অভিযোগ এসেছে। সে একটি ফাইল তার দিকে বাড়িয়ে দিল। নন্দিনী ফাইলটি নিল, কয়েক সেকেন্ড সেটা দেখল, তারপর হালকা হাসল। চলো, কাজ শুরু করা যাক। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠতে লাগল। নিচে জয়পুরের রাস্তাগুলো দেখা যাচ্ছিল, যেখানে মানুষ এখনও নিজেদের জীবন কাটাচ্ছে। কিন্তু কোথাও না কোথাও তাদের মনে এই আশার জন্ম হয়ে গেছে যে কেউ যদি আওয়াজ তোলার সাহস করে, তবে অন্ধকার যত বড়ই হোক না কেন, তা শেষ হবেই। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে এবং আপনারাও মনে করেন যে সততা ও সাহস আজও জীবিত আছে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনারা নন্দিনীর জায়গায় থাকতেন তবে কি করতেন। আর হ্যাঁ, এই গল্পটি আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে বেশি থেকে বেশি মানুষ বুঝতে পারে যে ভয়ের সামনে সবসময় সত্যেরই জয় হয়। দেখা হবে পরবর্তী নতুন এবং হৃদয়স্পর্শী গল্পে। ততক্ষণের জন্য ধন্যবাদ।